This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে শুভজিৎ, কারণ সেখানে কট্টরপন্থীরা লাগাতার হুঁশিয়ারি দিচ্ছে। ভারত দখলের হুঁশিয়ারির বিরাম নেই। এবার সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারি, উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি দিচ্ছে কট্টরপন্থীরা। ঠিক কি বলছে তারা, সেই ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে। কি বলছে তারা, শুনুন। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। চট্টগ্রাম আপনাদের চাই। কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদের রিপোর্টার সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী। দুজনেই রয়েছেন। তবে সবার প্রথমে আমি সুমন কল্যাণের সঙ্গে কথা বলি এবং সুমন কল্যাণ, তোমার থেকে জানতে চাইবো যে ঠিক কিসের ভিত্তিতে এই একের পর এক হুঁশিয়ারি, তারা কি জানেন তারা ঠিক কি বলছেন? একেবারে দেখো, তোমার এই প্রশ্ন থেকেই কিন্তু তার উত্তর আসে। এরা জানে না এরা কি বলছে। আর এই রকমটা যে হবে বাংলাদেশের 100% মানুষ কিন্তু তারাও এটা মনে করে না। একটা ছোট্ট অংশ যারা এই মুহূর্তে অরাজক পরিস্থিতি তৈরি করেছে, তাদের কখনো সেভেন সিস্টার দরকার, কখনো বাংলা উড়িষ্যা দরকার, আবার কখনো তারা আমেরিকা দখল করতে চলে যায়। ফলে তাদের বক্তব্য থেকে একটা পরিষ্কার যে তারা কোন অবস্থায় এই মুহূর্তে আছে। একটা কথা আছে যে পাগলে কিনা খায়, এই বক্তব্যটা কিন্তু এখন বাংলাদেশের মানুষরাও বুঝতে শুরু করেছে। কিন্তু কেন এই বক্তব্য, এই প্রসঙ্গে যদি তুমি বলো তাহলে একটাই বিষয় উঠে আসে, বাংলাদেশ কিন্তু রীতিমতো ভীত এবং সন্ত্রস্ত এই মুহূর্তে। কারণ তাদের মনে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশের ওপর আক্রমণ শানাতে পারে। অর্থাৎ বৈদেশিক নীতি যা কিছু আছে সব ধুলোয় যাক, সরাসরি আক্রমণের কবলে পড়বে বাংলাদেশ। এই ভয় তাদের মধ্যে গেড়ে বসেছে। আর এই ভয় গেড়ে বসার পেছনে তারপরেই কিন্তু তারা শুরু করেছে এই সমস্ত উল্টোপাল্টা বক্তব্য। আজকে যে বক্তব্যটা আমরা শুনলাম সেটা কিন্তু আজকেই যে শুধু হয়েছে তা নয়, বিগত দিনে আমেরিকা দখলের মতো বার্তাও তারা দিয়েছে। ফলে কোথাও যেন মনে হচ্ছে যে এমন একটা পরিস্থিতি বাংলাদেশের ভিতরে কিছু অংশের মানুষের মধ্যে তৈরি হয়েছে, যার জেরেই কিন্তু এই সমস্ত উল্টোপাল্টা বক্তব্য উঠে আসছে। অর্থাৎ সুমন কল্যাণ, সব মিলিয়ে এক কথায় বলাই যায় কোথাও একটা আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে, হয়তো সেখান থেকেই এই সব মন্তব্য। তুমি আমাদের সঙ্গে থাকো সুমন কল্যাণ। বেশ, আমাদের জানা নেই এই বক্তব্য উল্টোপাল্টা কিনা, আমাদের জানা নেই এই বক্তব্য নিছকই প্রলাপ কিনা বা ভয় দেখানোর চেষ্টা কিনা, কিন্তু এই মুহূর্তে যে বক্তব্যগুলো বারবার তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে তা হুঙ্কার বলা হচ্ছে ঠিকই, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হাস্যকর হুঙ্কারও বটে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন আমি জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজা গোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। এই ধরনের হুঙ্কার বারবার শোনা গিয়েছে। গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, তারপর আশার আলো আমরা প্রত্যেকেই দেখছি। তার কারণ ভারতবর্ষ এর আগেও ভারত যেরকম এর আগেও দেখিয়েছে বন্ধুতাপূর্ণ সম্পর্ক, এখনো দেখাচ্ছে, ভবিষ্যতেও দেখাবে। আর এইসব উচ্চারণে ভারত ভয় পায় না। তবে বারবার এই উচ্চারণ থেকে তারা থামতে পারছেন না কেন, কি মনে হয় আপনার? দেখুন, আপনারা বলছেন ওরা জানে না ওরা কি বলছে, আমি বলবো ওরা জানে ওরা কি বলছে। ওদের লক্ষ্য খুব স্পষ্ট। ওদের লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে একটা উগ্র মৌলবাদ, ভারত বিরোধী মনোভাব সৃষ্টি করা। আচ্ছা, ওরা জানে যে ভাষা জাতীয়তাবাদ ওদের দেশ সৃষ্টি হয়েছিল প্রথম রেভলিউশন, প্রথম স্বাধীনতা যুদ্ধ, আর দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যাকে ওরা বলতে চাইছে সেটা ভারত বিরোধী একটা মনোভাব আর উগ্র মৌলবাদী। সুতরাং যেটা বলছে এটা হচ্ছে যে জনমন সৃষ্টি করা। বাস্তবের কথা বাদ দিন, বাস্তবের কোনো সাধারণ মানুষের কোনো বাস্তব জ্ঞান নেই। তারা মনে করে হ্যাঁ এগুলোই সম্ভব, হ্যাঁ বাংলাদেশ ভারত আক্রমণ করতে পারে, ওদের একটা সাবমেরিন আছে বা ওদের কিছু বিমান আছে। সাধারণ মানুষের এইটুকু ধারণা আছে, সেইটাকে কাজে লাগানো, চলো ভারত বিরোধী, ভারত আমাদের শেষ করে চাচ্ছে, ভারত আমাদের দখল করবে, এইটা বুঝিয়ে দিয়ে একটা উগ্র মনোভাব তৈরি করা। এবং যাতে করে সেখানকার তারা মনে করছে সব সংখ্যালঘু 8% হিন্দু আর 1% বাদ বাকি যারা আছে সবাই হচ্ছে ভারতপন্থী, এদেরকে দেশ ছাড়া করো, এই দেশের বাদ দিয়ে একটা নতুন জাতীয়তাবাদ তৈরি করো, সেটা বুঝেছেন। সুতরাং এইটা যেটা করছে এটা পার্ট অফ এ ডিজাইন। এটা একদম যে কিছু বলে দিচ্ছে বাস্তবতাহীন তা কিন্তু নয়। সুতরাং সেইগুলো খেয়াল রাখতে হবে যে এইগুলো কিন্তু
গভর্নমেন্ট ব্যবহার করছে অ্যাজ এ নন গভর্নমেন্ট বা নন স্টেট অ্যাক্টর হিসেবে। এদেরকে কাজে লাগিয়ে এই মনোভাবটা এই ভাবটা তৈরি করা, যাতে করে সরকার একটা ধারণা পায় দেশের মানুষ আমার সাথে আছে, আর এই বার্তাগুলো বিদেশে চলে যায়। দেখো বাংলাদেশের মনোভাব। ইউনূস প্রশাসন, রাজাগোপাল বাবু, ইউনূস প্রশাসন যদি এই কট্টর মৌলবাদী যারা রয়েছেন তাদের এই ধরনের উগ্রপন্থা সুলভ উচ্চারণকে প্রতিহত করার জন্য যথাযথ কড়া ব্যবস্থা নেয়, তাহলে সেক্ষেত্রে একটা অন্য ছবি আমরা দেখতে পারি। সেই জায়গা থেকে এত ঢিলেমি দেখা যাচ্ছে কেন? সেই জায়গায় এত অনীহার একটা আবহ কেন? কি বলবেন? হ্যাঁ, সেটাই তো বলতে চাই। সরকার তো এদেরকে ইউজ করছে। হ্যাঁ, সরকার এদেরকে ব্যবহার করিয়ে এই যে উগ্র জাতীয়তাবোধ তৈরি করা, যদি নির্বাচন আসে সেই উগ্র জাতীয়তাবোধের ভিত্তি করে যারা উগ্র জাতীয়তাবোধের দল আছে আওয়ামী লীগের বাদে, তাদেরকে এক কাট্টা করা, এটাই হচ্ছে লক্ষ্য। এবং আরেকটা বার্তা ভারতকে দেওয়া যে দেখো, উত্তক্ত করা, এই বার্তাটাও উত্তক্ত করা। ভারতের সরকার অত্যন্ত ম্যাচিওর। ভারতের যারা ফরেন পলিসি ডিপার্টমেন্টে আছেন তারা জানেন কূটনীতি কাকে বলে, মাথা গরমের জিনিস তারা নয়, সেটা জানেন। কিন্তু এই যদি বারবার উত্তক্ত হয়, ভারতের মিডিয়া কিছু বলে বসবে, সাধারণ মানুষ বলে বলবে, রাজনৈতিক দলগুলো পথে নামবে, এই কেউ উল্টো পাল্টা কথা বলবে, কেউ বর্ডারে গিয়ে ঝামেলা করবে। ভারতও হয়তো এইসব এই ধাক্কায় ভারত সরকারও কিছু ইন্টারভেনশন করে ফেলবে। এইটাই হচ্ছে ওদের ইন্টেনশন। সেটা অবরোধ করছে। আর কি ভয় পাওয়ানো? দেশের হিন্দুদের ভয় পাওয়ানো, তোমরা দেশ ছাড়ো, এই হচ্ছে। কিন্তু এত কিছুর মাঝখানে যদি আমরা বেসিক দুটো জিনিস দেখি রাজাগোপাল বাবু, এক হচ্ছে সামরিক শক্তির নিরিখে যদি দেখি, তাহলে ফোর্থ যে চতুর্থ স্থানে থাকা তাদেরকে ভয় দেখায় কি করে 34 নম্বরে থাকা একটা দেশ। এই একটা বিস্ময়কর পরিস্থিতি, হতে পারে ওভার কনফিডেন্স। আর দ্বিতীয়ত, এই দুই দেশের অভ্যন্তরীণ এবং এক্সচেঞ্জ, বাণিজ্যিক এক্সচেঞ্জ যেটা, সেটা তো বিপুল। তাহলে সেক্ষেত্রে সেই জায়গাগুলোকে নষ্ট করার জন্য এই ধরনের পরিস্থিতিগুলো যথেষ্ট নয়, সেটা তাদের মাথায় আসছে না। হ্যাঁ, দেখুন, মানে আমরা কোনো ইন্টারভেনশন করছি না ভারতের তরফে। দেখুন, সামরিক তুলনা করে লাভ নেই। বাঘের সঙ্গে বেড়ালে যদি তুলনা করতে চান, তাহলে হ্যাঁ আমরা কোথায় নিয়ে যায় আপনি বুঝতে পারেন। সেগুলো তুলনা করে কোনো প্রয়োজন নেই। কত ওদের পাওয়ার ইন্ডেক্স, আমাদের কত পাওয়ার ইন্ডেক্স, এগুলো আলোচনার জায়গা না, এগুলো একাডেমিক আলোচনার জায়গা না। সবাই জানে কে কোথায় দাঁড়িয়ে আছে। এই এখন যে প্রশ্ন, ওরা নিজেরাও জানে, ওদের যারা বিশেষজ্ঞ সবাই জানে, নেতারাও জানে, কিন্তু ইচ্ছে করে এগুলো করছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজি, ঠিক আছে তোমরা বলছো বলো, ভারত বিদ্বেষ করো, ঠিক আছে, এবং এর ফলে তোমাদের যে অবস্থা গিয়ে দাঁড়াচ্ছে, তোমাদের তো অর্থনীতি তো 12টা বাজছে। ভারতের এইভাবে চললে ভারত থেকে তো আমরা কখনোই বলছি না আমরা বাণিজ্য নিষেধাজ্ঞা আনবো, আমরা অন্য কোনো দেশকে বলিনি বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে আসবো। কেননা আমরা জানি এই ধরনের ট্র্যাপের মধ্যে পড়ে ওদের অর্থনীতি 12টা বাজবে। যেটা আমরা দেখেছিলাম মলদ্বীপে, বুঝতে পারছেন, তারা একেবারে ভারত বিদ্বেষ করতে গিয়ে মানে ভারতের টুরিস্ট নেবো না, ঘটলো কি, কোনো টুরিস্ট দেশে ভারত ছাড়া বিশেষ কিছু কেউ এলো না সে দেশে, একেবারে অর্থনীতি পুরো বিপর্যয়ের দিকে আবার ভারতের কাছে ফিরে এলো। এখন যে জায়গায় বাংলাদেশ যাচ্ছে, ভারত বিদ্বেষ থেকে যেটা হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, ধর্মান্ধতা ভারত বিদ্বেষ থেকে অর্থনীতির 12টা বাজার সম্ভাবনা আছে। এই অর্থনীতি যেই মুহূর্তেই 12টা বাজার সম্ভাবনা থাকবে, ভারতের কাছে আসতে ওরা বাধ্য। ভারত এইটার জন্য অপেক্ষা করে আছে। আমরা কোনোভাবে নিষেধাজ্ঞা করব না, কিন্তু ওরা নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছে। ওরা বুঝতে পারছে না এই ফাঁপা আওয়াজে অর্থনীতি চলে না। রেডিমেড গার্মেন্টস এখন দেখুন, যেটা ওদের ভিত্তি ছিল, 80% এক্সপোর্ট আসতো, এখন তারা অনেকগুলোই বন্ধ হয়ে গেছে ফ্যাক্টরি। তারপরে সব ওরা চলে যাচ্ছে ভিয়েতনামে। ইকোনমির যে ড্যামেজ তৈরি হচ্ছে, সেটা ওরা খেয়াল করতে পারছে না। আমরা কয়েকটা জিনিস বন্ধ করে দিলে ওদের 12টা বেজে যাবে, আমরা করবো না। আমরা মনে করি উগ্রপন্থার এই চড়া সুরে তারা সেই বিষয়গুলো একদমই ঠিক বলেছেন রাজাগোপাল বাবু, ওরা বোধহয় খেয়াল করতে পারছে না। আমি আপনার কাছে আসবো, তবে তার আগে আমরা আরো একবার, একজন নয় বেশ কয়েকজন, কিভাবে কি উচ্চারণে তারা কি বলেছেন, 4 দিনে কলকাতা দখল করে নেবেন, কোন কোন বিষয়ে তারা দখল করে নেবেন, হেঁটে আসবেন, কি করবেন তারা ভাবছেন, জানি না দিবা স্বপ্ন কিনা, একবার শুনি, আমি আবারও আসছি। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা। ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা
কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। রাজাগোপাল বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। একের পর এক সেই হুঁশিয়ারির কথা তো আমরা শুনলাম, কিন্তু আমার ভীষণ জানতে ইচ্ছে করছে একটা বিষয়, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস, তিনি তো শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো তিনি হঠাৎ করে এইভাবে চুপ কেন? এভাবে যে হুমকি হুঁশিয়ারি, তাদেরকে থামাচ্ছেন না কেন? কোনো পদক্ষেপ কেন এখন অবধি নিচ্ছেন না? নাকি শান্তি পালন করুন? হ্যাঁ, দেখুন, মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের যে উপকার করেছিলেন গ্রামীণ ব্যাংকের মাধ্যম দিয়ে, গরিব মানুষ, গরিব মহিলা, তাদের একটা জীবনে উত্তরণ এসেছিল, তার জন্য আমি এখনো ওনাকে স্যালুট জানাই। মানুষ এখন কি হয়েছে, উনি শেখ হাসিনার সঙ্গে একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়লেন, নানান ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল। শেখ হাসিনা অনেকবারই ওনার বিরুদ্ধে অনেক কেস করেছে। এখন শেখ হাসিনাকে কি করে বিপদে ফেলা যায়, উনি ভেতরে ভেতরে চক্রান্ত করছিলেন। আপনারা দেখবেন লন্ডনে যে ভার্চুয়াল অ্যাড্রেস করেছেন শেখ হাসিনা, সেখানেও কিন্তু ইউনূসকে দায়ী করছেন। তো ইউনূস দেখুন, উনি ওনার রাগটা হচ্ছে শেখ হাসিনার উপর, এটা পরিষ্কার। তারপরে এখন বুঝতে পারছেন শেখ হাসিনাকে সরাতে গেলে এখন বাংলাদেশে অন্য যারা আছে তাদের একটা মৌলবাদ দিয়ে একসঙ্গে কাটা করতে হবে। উনি বুঝতে পারছেন যে ভারত বিদ্বেষের একটা ভাব ছড়িয়ে না দিতে পারলে ওনার পক্ষে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। উনি জানেন যে পার্লামেন্ট ডিসলভ হয়ে গেলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে, কিছু মানলেন না, কোনো কিছু করবেন না, কেন ওনার হচ্ছে যে ফিরে আসার ক্ষমতায়, নির্বাচনের মাধ্যমে ফিরে আসা বা ওনার কাছাকাছি লোকদের যাতে ফিরে আসে, সেটাই তার লক্ষ্য। সুতরাং উনি এই ভারত বিদ্বেষ বলুন কোনো কিছুতেই উনি চাইছেন একটা সম্পূর্ণ অরাজকতার মাধ্যম দিয়ে একটা উগ্র জাতীয়তাবাদ তৈরি হোক, এবং সেখান থেকে সম্পূর্ণ ফায়দা উনি নিজে লুটবেন বা ওনার কাছের লোকটা লুটবেন, এটাই হচ্ছে ওনার লক্ষ্য। সুতরাং উনি শান্তিতে 2005-এ যে নোবেল প্রাইজ পেয়েছেন তার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। কথা বলছিলাম রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, এবং এই রাজ্যের রাজনৈতিক দলগুলো তারা কি বলছেন এই গোটা পরিস্থিতি নিয়ে শোনাবো আপনাদেরকে ব্যাক টু ব্যাক। যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয়, সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। দেখুন, ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে একটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন। এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো কলকাতা দখল করবো, আর কি আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে? একটা শান্তির পরিবেশটাকে সেটাকে এই ধরনের প্ররোচনামূলক কথা বলা কি হয়? সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোকও তার তো উত্তর দেবে, তো এইগুলো করে কি লাভ আছে?